সবাইকে স্বাগত এটিএন নিউজে। আপনারা দেখছেন কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স হ্যাপনিং পয়েন্টে আমরা ঠিক এই সময় প্রতিদিন হাজির হয়ে যাই। আমাদের আজকের বিষয় তারেক রহমানের ফেরা ও জাতীয় নির্বাচন। আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ নিজামউদ্দিন, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী সমবায় দল। আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটিএন নিউজকে অসংখ্য এক কাপ চা হাতে আমরা শুরু করতে চাই আমাদের আজকের অনুষ্ঠান। এবং প্রথমেই আমি যদি একটু আমাদের দর্শকদের ভাষায় বা আমাদের সাধারণ জনগণের ভাষায় যদি বলি, চায়ের দোকানে বসে তারা বলে তারেক রহমানের আর ফেরা হইব না, আর এগুলা কথাবার্তা, আমি তাদের ভাষায় বলছি। এখন আগামীকাল ফিরছেন তিনি দেশে, স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে। আসলে এই যে আপনাদের মধ্যে এক্সাইটমেন্ট এবং জনগণকে আপনার কি বার্তা দিতে যাচ্ছেন? অ্যাকচুয়ালি তারেক রহমান যে বাংলাদেশে ধূমকেতুর মতো আগামীকালকে আসবে, এই লক্ষ্যে সারা বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, সারা বাংলাদেশের মানুষ যেমন পিপলিকের মতো দলবেঁধে সংঘবদ্ধ হয়ে ঢাকার দিকে ছুটছে। আমি অত্যন্ত আমি আমার বাসা থেকে এখানে আসতে মাত্র 10 মিনিটের রাস্তা, বাট আমি এখানে আসতে 1 ঘন্টার উপরে সময় লেগেছে। রাস্তাঘাট এখন পর্যন্ত সম্পূর্ণ ব্লক হয়ে গেছে, মানুষের পাত ভাঙ্গা জোয়ার। ইনশাল্লাহ আগামীকাল জানান দিবে বাংলাদেশে যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোনো জাতীয় নেতার এত বড় সংবর্ধনা হয়েছে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার দেখে নাই, ভবিষ্যতে দেখবে না ইনশাল্লাহ। সেরকম জনসমাগম হবে ইনশাল্লাহ। তার তো জনপ্রিয়তা আছে, এবং যারা এখনো হয়তোবা বিশ্বাস করছে না তাদের জন্য আমি আপনার মুখ থেকেই বার্তাটা নিয়ে নিলাম যে উনি কালকে অবশ্যই আসছে এবং একটি ব্যাপক সংবর্ধনা হচ্ছে। এই যে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন হবে এবং এই দেশ ফেরা কি বিএনপির আসলে রাজনীতিতে একটা বড় পরিবর্তন বা গেম চেঞ্জ হবে কিনা, কি বলতে পারেন? অফকোর্স এটা আপনি দেখেন, যখন নির্বাচনে যেসব নেতা, জাতীয় নেতারা থাকে সারা পৃথিবীর ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে, নেতারা যখন বাইরে থাকে সেখান থেকে আপনি তারেক রহমান এমন একটি নেতা যে গত 18 বছর ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নে উনি সুদূর লন্ডনে বসে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো এত বৃহৎ একটা দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, আপনি দেখেন অত্যন্ত পরিপক্ক জাতীয় নেতা পরিণত হয়েছেন উনি। বাংলাদেশের একটা নাম, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই মুহূর্তে বাংলাদেশের জন্য যে নেতার প্রয়োজন সেটাই হলো তারেক রহমান। আর ওই তারেক রহমানের আসার সংবাদে আপনি দেখতে পেয়েছেন কিছুদিন আগে দুর্বৃত্তের হামলা আমাদের জুলাই যোদ্ধা শহীদ হাদি নিহত হওয়ার পরে বাংলাদেশের মানুষের হৃদয়ের ভিতরে যে রক্তক্ষরণ হয়েছে, সেটা এখন আমরা সে ক্ষতে আমরা ক্ষত বিক্ষত, আমরা সে শোকে এখনও মাতম করতেছি। তার ভিতরে একটা সেই দিনে মানুষ যে এদেশের মানুষ যখন আশা হতো, যখন দেখতেছে না এদেশের মানুষের জাতীয় নেতাদের নিরাপত্তা নেয়নি, যে এখানে রাজনৈতিক যে সুন্দর পরিবেশ সেটা ধ্বংস করার জন্য পাশের দেশের কিছু ষড়যন্ত্র, প্লাস এদেশের যারা বাংলাদেশের গণতন্ত্র চায় না এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে, তারা চাচ্ছে যে দেশটাকে যেন নির্বাচন অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। সেই দিন আমাদের নেতা কতটুকু দূরদর্শিতার পরিচয় দিয়ে সেদিনে উনি ডিক্লারেশন দিয়েছেন। সত্য উনার নিরাপত্তাহীনতার সংখ্যা তো অবশ্যই আছে, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তাদের কাঙ্ক্ষিত যে সেবা দেওয়া সেটা আমাদের জাতিকে দিতে পারে না। এরপরও উনি জাতির প্রয়োজনে আমাদের জনগণের চাহিদার কথা চিন্তা করে এদেশের মানুষ এই মুহূর্তে যে জিনিসটা চাচ্ছে সেটাই হলো যে একটা জাতীয় নেতার দরকার, আমাদেরকে দিক নির্দেশনা দরকার। এদেশের সবচেয়ে জাতীয় গার্ডিয়ান যিনি আমাদের অবিসংবাদিত নেত্রী আমাদের বেগম খালেদা জিয়া যখন অসুস্থ, এই মুহূর্তে বার্তা দেওয়ার জন্য ত্রাণকর্তা হিসেবে যে নেতার প্রয়োজন সেটা একমাত্র তারেক রহমান। আপনার সাথে কথা বলছি বিরতির পর ফিরে ইনশাআল্লাহ। দর্শক, সময় হলো কাজী অ্যান্ড কাজী প্রেজেন্স একটি বিরতির সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আমরা ফিরে যাচ্ছি আলোচনায়। এই যে তারেক রহমানের এতদিন পর প্রত্যাবর্তন, এবং সবাই আমরা আশাবাদী এবং বিএনপির যারা আছেন নেতাকর্মীরা তারাও আশাবাদী। সেই ক্ষেত্রে এই যে তার প্রত্যাবর্তন এবং রাজনীতিতে আসা এবং দীর্ঘ সময়ের একটা লম্বা বিরতি, এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি তারেক রহমান 1991 সাল থেকে উনি জন্মের পর থেকে জন্মগতভাবে রাজনৈতিক, যেহেতু বাংলাদেশের দুই রাজনৈতিক বাংলাদেশের ইতিহাসে দুই বড় রাজনীতিবিদের সন্তান, উনি প্রেসিডেন্টের সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান, কিন্তু উনি সরাসরি রাজনীতি ইনভলভ হয় 1991 সালে স্বৈরাচার পতনের পর থেকে। 91 নির্বাচনে উনি ওনার মার সাথে সারা বাংলাদেশে উনি বিচরণ করেন, রাজনৈতিক প্রচারণায় অংশগ্রহণ করেন। এরপরে 2001 সালের নির্বাচনে উনি নিজেই স্বয়ংক্রিয়ভাবে উনি আমাদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে।
2007 সালে আওয়ামী সরকার আসার পরে ওনাকে 48টা মামলায়, বিভিন্ন ভুয়া মামলা এবং রাজনৈতিক হয়রানিমূলক মামলায় ওনাকে ঢুকায়। 2002 সালে বিএনপি অফিসিয়াল যে কাউন্সিল হয়, কাউন্সিলের মাধ্যমে ওনাকে বিএনপির এর আগে আপনি জানবেন যে বগুড়াতে প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে উনি রাজনীতিতে আসেন। আচ্ছা, বিএনপির জেলা বিএনপির প্রাথমিক সদস্য। এরপরে 2002 সালে কাউন্সিলে ওনাকে বিএনপির মানে আমাদের কাউন্সিলের মাধ্যমে ওনাকে মানে সর্বসম্মতিক্রমে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে আমাদের নির্বাচিত করি। এরপরে 2009 সালে আমাদের যে কাউন্সিল, ওই কাউন্সিলে ওনাকে সিনিয়র, বর্তমানে যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে বিএনপির, সেই থেকে উনি কাজ করতেছেন। 2007 সালের মার্চ মাসে 111 সরকার ওনাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরে ওনার প্রতি যে নির্যাতন নিপীড়ন হয়, একটা পর্যায়ে 2008 সালের 11 সেপ্টেম্বর উনি দেশ থেকে বাধ্য হয়। সেই থেকে উনি নির্বাসনে থেকে বাংলাদেশের মাটি ও মানুষের পক্ষে কাজ করতে করতে এক পর্যায়ে নিজেকে সংগঠিত করে আজকে দলকে এই পর্যায়ে রেখে উনি 18 বছর সেখানে প্রবাসে বসে আমাদের দলকে এক রেখেছেন। আপনি দেখেন বাংলাদেশের না পৃথিবীর ইতিহাসে এরকম বিরল ঘটনা আছে কিনা যে এত নির্যাতন নিপীড়ন এবং আওয়ামী লীগের এত অপরাজনীতির পরেও এই দলটা বিভাজন সৃষ্টি হয় নাই এবং দলের কোনো নেতাকে তারা দল থেকে বাইরে নিতে পারে নাই। এই তারেক রহমানের নেতৃত্বের কারণে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কারণে আজকে মানে 24 জুলাইয়ের অভ্যুত্থানের পরে বাংলাদেশে আসার যে সমূহ সম্ভাবনা ওনার ছিল, বিভিন্ন কারণে উনি আসে নাই। যখন বাংলাদেশের বিএনপি এমন একটা সংগঠন, বাংলাদেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে যখন যেভাবে স্যাক্রিফাইস করতে হয়, যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের ফ্যামিলির কথা চিন্তা না করে সে উই রিভোল্ট বলে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, সেইভাবে মানে উনি কারোর কথা মানে সময়ের প্রয়োজনে, দেশের প্রয়োজনে এই ফ্যামিলিটা সবসময় বাংলাদেশের পাশে থাকে। সময়ের প্রয়োজনে এই পরিবার তাদের সময়, শ্রম এবং অনেক ত্যাগ করেছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা কি এখনো নির্বাচনমুখী? কারণ আমরা দেখতে পাই অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে, যেমন অর্থের প্রভাবশালী যারা তারা নমিনেশন পাচ্ছে, কিন্তু এখানে আবার জ্যেষ্ঠতা বা যোগ্যতার একটি যারা আছে তারা বলছে তারা নমিনেশন পাচ্ছে না। একটা দ্বিধা বিভক্তি দেখা যাচ্ছে। কি অ্যাকচুয়ালি দ্বিধা বিভক্তি, বিএনপি আসলে এমন এক পর্যায়ের নেতৃত্ব বিএনপি। আপনি দেখেন আমি একজন ক্ষুদ্র বিএনপির নগণ্য কর্মী হিসেবে আমার যে মূল্যায়ন, বিএনপিতে ইলেকশন করার মতো প্রতিটা আসনে মিনিমাম 10 জন প্রার্থী আছে। সেখানে অন্যান্য যেসব দলগুলো আজকে আমাদের সাথে কম্পিটিশন করবে, ওনারা একজন প্রার্থী খুঁজে বের করতে ওনাদের কষ্ট হবে। সেক্ষেত্রে বিএনপির এমপি হবে বা মন্ত্রী হবে যে এরকম মিনিমাম 5 জন পাবেন আপনি। তো সেক্ষেত্রে বিএনপিতে একটু প্রতিযোগিতা আছে। আপনি যেটাকে দ্বন্দ্ব বলতেছেন, প্রতিযোগিতা এটা থাকবে, খুবই স্বাভাবিক। আপনার বাইরে প্রতিযোগিতা থাকে, ক্লাসের ভিতর ফার্স্ট বয় সেকেন্ড বয়ের ভিতর প্রতিযোগিতা থাকবে। এই প্রতিযোগিতা এক পর্যায়ে আমাদের ভিতর এখন যেটা দেখতেছেন আপনি যে নমিনেশন নিয়ে যে আমাদের যেটা, আমি স্বাভাবিকভাবে যেহেতু দীর্ঘদিন আমি রাজনীতি করি, আমি একটা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আমি চাইবো আমি এই নমিনেশনটা দল আমাকে নমিনেশন দেখ। আমার চেয়ে কম্পারেটিভলি আরেকজন আমার পাশে যিনি আছেন উনি মনে করতেছেন উনি বেটার, সেক্ষেত্রে উনি চাচ্ছেন। এই কারণে এই প্রতিযোগিতা একটা পর্যায়ে যখন আমাদের দলীয় মনোনয়নটা চূড়ান্ত হয়ে যাবে, দেখবেন সেটা অটো শেষ। আর সবচেয়ে বড় মেসেজ আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে 25শে ডিসেম্বর যখন আমাদের জাতীয় নেতা জনাব তারেক রহমান দেশে আসবেন এবং ওনার একটা কথা, আমাদের কপাল খারাপ যে আমাদের বেগম খালেদা জিয়ার একটা কথা আমাদের যথেষ্ট ছিল, কিন্তু উনি অসুস্থ থাকার কারণে সেটা হয় নাই। ইনশাল্লাহ সেটা তারেক রহমানের মাধ্যমে 25শে ডিসেম্বর বাংলাদেশে আসলে যে মেসেজ জাতির উদ্দেশ্যে উনি দিবেন, দেখবেন সেদিন বাংলাদেশের জাতীয়তাবাদী মনা এবং বাংলাদেশ মনা প্রতিটা মানুষের হৃদয়ে একটা শিথিল আবহাওয়া বয়ে যাবে। সেদিন থেকে আমরা সমস্ত কিছু কাঁধে কাঁধ দিয়ে ফিরে এসে তার নেতৃত্ব দিয়ে দলকে আরো সুন্দরভাবে গড়ে তুলবে এবং নির্বাচনমুখী হবে সবাই। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য আমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আপনার মাধ্যমে এটিএন নিউজের মাধ্যমে আমি জানাবো যে বাংলাদেশের নেতা, বাংলাদেশের স্বাধীনতা মুহূর্তের যে অগ্রপ্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমান বাংলাদেশে আসতেছেন, আপনারা তাকে সাধুবাদ জানাবেন এবং সম্ভাষণ জানাবেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।